এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। আজকে রাজ্য এবং দেশ থেকে আপনাদের জন্য বাছাই করে আনা এক্সক্লুসিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টি সংবাদ আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি আমরা। শেষ পর্যন্ত জুড়ে থাকুন বিস্তারিত সংবাদগুলি দেখবার জন্য। একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন আমাদের সংবাদগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুজো নিয়ে বৈঠক। এবার শরদোৎসবে পুজো কমিটিগুলি রাজ্য সরকারের কাছ থেকে কত টাকা করে অনুদান পাবে তা নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। আজ মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো সংক্রান্ত সমন্বয় বৈঠকে মিলবে এর উত্তর। পুলিশ, দমকল, পুর এবং নগর উন্নয়ন দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা হাজির থাকছেন আজকের এই বৈঠকে। আজ প্রকাশিত হচ্ছে বাজেট। তার আগে আশায় বুক বেঁধেছিল বিহারবাসী। মনে করা হয়েছিল এবার হয়তো বিশেষ প্যাকেজ মিলবে বিহারের জন্য। নীতিশ কুমারের দলের দাবি সত্ত্বেও বিহারকে এবার বিশেষ রাজ্যের মর্যাদা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। বিহার সহ দেশের অন্যান্য অনগ্রসর রাজ্যগুলিকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনো পরিকল্পনা কেন্দ্র করেছে কিনা তা জানতে চেয়ে অর্থমন্ত্রকে চিঠি দিয়েছিলেন নীতিশ কুমারের দলের সাংসদ রামপ্রীত মণ্ডল। অর্থমন্ত্রকের তরফে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিত জবাবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনো পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। প্রসঙ্গত, কোনো রাজ্য বিশেষ রাজ্যের তমকা পেলে বিভিন্ন প্রকল্পে অতিরিক্ত কেন্দ্রীয় বরাদ্দ মেলে ওই রাজ্যের কপালে। প্রসঙ্গত, এবারের কেন্দ্রীয় সরকার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে শরিক হিসাবে নীতিশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সাহায্য নিয়ে এনডিএ সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে কেন্দ্রে। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একটা প্রধান দাবি ছিল বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে। তবে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দপ্তর স্পষ্ট জানিয়ে দিল বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হচ্ছে না। তবে কি এবার এনডিএ জোটে ফাটল দেখা দেবে? জবাব দেবে সময়। বাজারে আর মিলবে না আলু, এবার অগ্নিমূল্য আলুর বাজার। মাথায় হাত মধ্যবিত্তের, রাজ্য সরকার আলু ব্যবসায়ীদের মধ্যে চরম সংঘাত। হিমঘর খোলা থাকলেও বন্ধ রাখা হয়েছে আলু বের করবার কাজ। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতি বা ধর্মঘটের জেরে বাজারে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হিমঘর থেকে আলু বের না হলে বাজারে যোগান কমবে, এটাই খুব স্বাভাবিক, আর তা শুরু হলো সোমবার থেকে। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে, অর্থাৎ সোমবার থেকেই বেশিরভাগ বাজারে আর দেখা মিলবে না আলুর। আর বাজারে যেটুকু আলু মজুদ রয়েছে স্বাভাবিক কারণেই তার দাম বাড়বে বলছেন খুচরো ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই। এদিন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি বলেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যে প্রায় 80,000 আলু ব্যবসায়ী এই কর্মবিরতিতে সামিল হয়েছে। আলু ব্যবসায়ীদের অভিযোগ ভিন রাজ্যে আলু যাওয়া আটকে দিচ্ছে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন। তবে এ ব্যাপারে কোনো সরকারি নির্দেশিকাও জারি করা হয়নি, কিন্তু পুলিশি হয়রানি হচ্ছে। রাজ্যের বর্ডারগুলিতে আলুর গাড়িগুলি আটকে রাখা হচ্ছে। সেই হয়রানি যাতে বন্ধ হয় তার জন্যই এই আলু ব্যবসায়ীদের কর্মবিরতি। মুখ্যমন্ত্রী আলু বাইরে পাঠাতে বারণ করেননি, উনি নজরদারি করতে বলছিলেন। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর থেকে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বাজারে নিয়ন্ত্রণ থাকার পরেও যদি আলু বাইরে যাওয়া আটকানো হয় তাহলে ব্যবসা করব কি করে, অভিযোগ আলু ব্যবসায়ীদের। আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, বেশ কিছু আলু যেগুলো বাইরের রাজ্যে বিক্রি হয় কিন্তু সেই আলুর এই রাজ্যে বাজার নেই, সেই কারণে ব্যবসায়ীরা কর্মবিরতি করতে এবার বাধ্য হয়েছেন। তবে জানা যাচ্ছে চাষিদের কাছ থেকে এবার আলু কিনে ন্যায্য মূল্যে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিক্রি করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিটি জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এই কাজে নিযুক্ত করার জন্য পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর থেকে সোমবার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দোকানের সামনে বড় বড় অক্ষরে লিখতে হবে দোকান মালিকের নাম, যাতে আম পাবলিক বুঝতে পারে কোনটি হিন্দু এবং কোনটি মুসলিম দোকান। এরকমই নির্দেশিকা জারি হয়েছিল যোগী রাজ্য উত্তরপ্রদেশ সহ আরও বেশ কয়েকটি রাজ্যে। এবার সেই নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশে কানোয়ার যাত্রাপথে সমস্ত দোকানে নেমপ্লেট নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। 4 দিন পর শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। বিতর্কিত এই নির্দেশিকার পর রাজ্যগুলিকেও নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ, দোকানের মালিকদের নাম, ফোন নম্বর এবং কর্মীদের নাম উল্লেখ করায় কখনোই জোর করা উচিত নয়। পুলিশ এক্ষেত্রে জোর করতে পারবে না। দোকানে শুধুমাত্র কোন ধরনের খাবার বিক্রি করা হয় সেটি উল্লেখ করা
যেতে পারে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী রায় দিয়েছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে মুজফ্ফরনগর পুলিশ কানোয়া যাত্রাপথে সমস্ত খাবারের দোকানের মালিকদের নাম, ফোন নম্বর উল্লেখ করার নির্দেশ জারি করে। এরপর ওই নির্দেশিকা জারি করেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কানোয়ার যাত্রার প্রত্যেকটি রুটে যত খাবারের দোকান রয়েছে সেখানে দোকান মালিকের নাম, ফোন নম্বর উল্লেখ করতে হবে, যাতে মুসলিম এবং হিন্দু দোকান সহজে চেনা যায়। যোগীর এই নির্দেশ সমর্থন করেছেন খোদ বাবা রামদেব। শুধু উত্তরপ্রদেশ নয়, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশও সমস্ত দোকানের বাইরে মালিকদের নাম উল্লেখ করার নির্দেশিকা ইতিমধ্যে জারি হয়েছে, যাকে কেন্দ্র করে বিরোধীরা তো বটেই, এমনকি NDA শরিকের নেতারাও উষ্মা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, যোগী সরকারের এই নির্দেশিকার পর মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কানোয়ার যাত্রার এই নির্দেশিকা সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছিলেন তিনি। মর্মান্তিক, হরিয়ানায় জমি বিবাদে খুন একই পরিবারের 5 জন সদস্য। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন একই পরিবারের 5 সদস্য। রবিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার নারায়ণগড় থানার রাতুর গ্রামে। অভিযোগের তীর পরিবারের সদস্য ভূষণ কুমারের বিরুদ্ধে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান বলে জানা গিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে নিজের পরিবারের 5 সদস্যকে খুনের মর্মান্তিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছে অভিযুক্তের মা স্বরূপী দেবী, বয়স 65, ভাই হরিশ কুমার, বয়স 35, ভাইয়ের স্ত্রী সোনিয়া, বয়স 32 এবং তাদের 2 সন্তান ইয়াশিকা, বয়স 7 এবং 6 মাসের মায়াঙ্ক। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে খুন করেছে ওই প্রাক্তন সেনা জওয়ান। অপরদিকে 26 জুলাই লাদাখ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 26 জুলাই শুক্রবার কার্গিল বিজয় দিবস, সেই উপলক্ষে লাদাখের দ্রাস অঞ্চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী। জম্মুতে ঘাঁটি গেড়ে রয়েছে আমেরিকার অত্যাধিক অস্ত্রে সজ্জিত 40 জন পাকিস্তান জঙ্গি। সতর্কতা জারি করল ভারতীয় সেনা। 40 থেকে 50 জন প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি ঘাঁটি গেড়েছে জম্মুর পাহাড়ি অঞ্চলে। ছোট ছোট দলে ভাগ হয়ে জম্মুর নানা জায়গায় ছড়িয়ে পড়েছে তারা। রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত পাক জঙ্গিদের কাছে রয়েছে অত্যাধুনিক সমস্ত অস্ত্রশস্ত্র। এইসব সন্ত্রাসীদের খোঁজেই ভূস্বর্গে কোমর বেঁধে নেমে পড়ল এবার ভারতীয় সেনাবাহিনী। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে উপত্যকায় দফায় দফায় সেনার ওপর হামলা চালাচ্ছে এই প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা। কাঠুয়া, ডোডো, পুঞ্চ সহ একাধিক জায়গায় জঙ্গি হামলায় শহীদ হয়েছেন ভারতের একাধিক সেনা জওয়ান। জানা যাচ্ছে, জম্মু এবং কাশ্মীরে নতুন করে উত্তাপ ছড়াতে ভারতে অনুপ্রবেশ করানো হয়েছে ওই পাক জঙ্গিদের। বর্তমানে তাদের ঘাঁটি রয়েছে জম্মুতে। প্রশিক্ষণপ্রাপ্ত ওই জঙ্গিদের কাছে রয়েছে আমেরিকার তৈরি M4 কার্বাইন রাইফেল, নাইট ভিশন চশমা সহ অত্যাধুনিক নানান মারণ অস্ত্রশস্ত্র। শুধু তাই নয়, এদের কাছে যে বন্দুক রয়েছে তা চীনের তৈরি স্টিল কোডেড বুলেট। ওই গুলি বুলেট প্রুফ যানকে ভেদ করতে সক্ষম। এই জঙ্গিরা জম্মুর জঙ্গল এবং পাহাড়ের দুর্গম জায়গাগুলিতে ছোট ছোট দলে ভাগ হয়ে সেনার ওপর হামলা চালাচ্ছে বলে জানা যাচ্ছে। চলতি বছরের শুরু থেকে এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরের 6টি জেলায় 14টি জঙ্গি হামলা হয়েছে। যে হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 11 জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। পাশাপাশি খতম হয়েছে 5 জঙ্গি। শুধু তাই নয়, সেনাবাহিনীর সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে গত 32 মাসে শহীদ হয়েছেন জম্মু কাশ্মীরে 48 জন সেনা জওয়ান জঙ্গি হামলায়। ইতিমধ্যে রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের মধ্যে চলছে চরম অন্তর্দ্বন্দ্ব। তার মধ্যেই এবার বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং। বিজেপি ভোট করাতেই পারে না। দিলীপ ঘোষের সুরেই এবার বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের। এবার বিজেপির আত্মসমালোচনা শুরু অর্জুন সিংয়ের গলায়। দিলীপ ঘোষের সুরেই ভোট করানো নিয়ে বিজেপির সমালোচনায় সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার সাফ কথা, আমরা ভোট করাতে পারি না। বিরোধী হলেও তৃণমূলের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। রবিবার একই ধরনের কথা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলাতেও। রবিবার বিষ্ণুপুরে দিলীপ ঘোষ বলেছিলেন, ভোট কিভাবে করাতে হয় আমরা জানি না। এই প্রসঙ্গ টেনেই সোমবার ভাটপাড়ায় নিজের বাড়ি মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয় অর্জুন সিং। সেখানে তিনি জানান, সত্যি বলেছেন দিলীপ ঘোষ, বিজেপি ভোট করাতে পারে না। 58 বছরের নিষেধাজ্ঞায় ইতি। RSS সামিল হতে পারবেন এবার সরকারি কর্মীরাও।
গত 58 বছর ধরে সরকারি কর্মীদের উপর বহাল থাকা নিষেধাজ্ঞা তুলে নিল নরেন্দ্র মোদী সরকার। এবার থেকে আরএসএস কার্যকলাপে অংশ নিতে পারবেন সরকারি কর্মচারীরাও। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য নতুন বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, 58 বছরের আগে করা অসাংবিধানিক একটা নিষেধাজ্ঞার অবশেষে প্রত্যাহার করে নিল নরেন্দ্র মোদী সরকার। উল্লেখ্য, আজ থেকে 58 বছর আগে সরকারি কর্মীদের আরএসএস এবং জামাত-ই-ইসলামীতে যোগদানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্দিরা গান্ধী সরকার। রবিবার ওই নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করে নেওয়া হলো। এর ফলে সরকারি কর্মীদের আরএসএসে যোগ দিতে আর কোনো বাধা রইল না। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবার তৃণমূল দলের কার্যালয়। উচ্ছেদে গুড়িয়ে দেওয়া হলো পার্টি অফিসটি। ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী চন্দননগর পুর নিগম, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। উচ্ছেদে ভাঙা পড়ল একাধিক বেআইনি দোকান। সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চলল চন্দননগর উর্দি বাজার এলাকায়। উচ্ছেদ অভিযানে অন্যান্য দোকানগুলির সঙ্গে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূলের পার্টি অফিসটি। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দেন ফুটপাত দখলমুক্ত করতে হবে গোটা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী বলার পর চন্দননগর কর্পোরেশন এবার জবরদখল হটাতে বৈঠক করে। তারপরেই শুরু হলো জবরদখল হটানো। বিয়েতে বহুমূল্য উপহারের পাহাড়ে আম্বানি পুত্র। 300 কোটি টাকা মূল্যের জেট বিমান উপহার দিল ফেসবুক কর্তা। ফ্রান্সে 40 কোটি টাকার ফ্ল্যাট উপহার দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। একেই বলে বিয়ে। দেশ থুড়ি বিশ্ববাসীর বুকে চমক দিয়ে ছেলের জন্য রাজকীয় বিয়ের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি। মুম্বইয়ে অনন্ত রাধিকা মার্চেন্টের ওই বিয়ের আসরে উপস্থিত ছিলেন বলি টু হলিউড, ব্যবসা, খেলা, রাজনীতি সব জগতের নামজাদা বহু তারকা। চাকচিক্য, জৌলুস, তারকা ছটায় বর্ণময় এই বিয়েতে খরচ কত হয়েছে সঠিকভাবে কেউ কিছু বলেননি। কানাঘুষো খবর, ব্যয় হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। আম্বানি পরিবার যেমন বিয়ের আয়োজনে বিন্দুমাত্র কার্পণ্য করেননি, তারকা অতিথিরাও উপহারে ভরিয়ে দিয়েছেন অনন্ত রাধিকাকে, যা দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। প্রথমেই বলা যাক মার্ক জুকারবার্গের কথা। ফেসবুক কর্তা নবদম্পতিকে উপহার হিসেবে দিয়েছেন 300 কোটি টাকার একটি প্রাইভেট জেট। গুগলের সিইও সুন্দর পিচাইয়ের উপহার 100 কোটি টাকার হেলিকপ্টার। এ পর্যন্ত পড়ে ভিড়মি খাচ্ছেন নিশ্চয়ই, ধৈর্য ধরুন, তবে লিস্ট আরও অনেক বাকি। বিল গেটস দিয়েছেন 9 কোটি টাকার হীরের আংটি। অন্য একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে অনন্ত রাধিকাকে একটি বিলাসবহুল ইয়ট উপহার দিচ্ছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। অ্যামাজনের প্রাক্তন সিইও জেফ বেজোস দিয়েছেন 11.5 কোটি টাকার বুগাত্তি। বলিউড তারকা দম্পতি রণবীর আলিয়ার উপহার 9 কোটি টাকার মার্সিডিজ। সলমান খান কী দিলেন তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। আনন্দকে ভাইজানের উপহার স্পোর্টস বাইক, দাম 15 কোটি টাকা। মার্কিন মুলুকে 80 কোটি টাকার ম্যানসন উপহার দিয়েছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। বাদশা শাহরুখ খান দিয়েছেন 40 কোটি টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, যেটা রয়েছে ফ্রান্সে। বলিউড অভিনেতা অক্ষয় কুমার দিয়েছেন 60 লক্ষের একটি সোনার পেন। তবে সকলকে ছাপিয়ে গিয়েছেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি। দুবাইয়ের পাম জুমেইরা দ্বীপে 3000 বর্গফুটের একটি প্রাসাদ উপহার দিয়েছেন অনন্ত রাধিকাকে। শুধু শোয়ার ঘর রয়েছে 10টি, সঙ্গে রয়েছে প্রাইভেট বিচ। এই উপহারের জন্য আম্বানি দম্পতির খরচ হয়েছে 640 কোটি টাকার সামান্য বেশি। কেমন থাকবে আজকে বাংলার আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? লেটেস্ট ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি এক নজরে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত। তবে কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুটো জেলার কিছু কিছু স্থানে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলির 2-1টি স্থানে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি এখানেই। ফিরে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ব্রেকিং নিউজগুলির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।